হ্যালো স্টুডেন্ট। আচ্ছা, তোমরা বলো তো দেখি, আমাদের পরিবারের প্রত্যেকের পরিবারের একজন না একজন রোজগারি থাকে। কারোদের পরিবারে একজন থাকে, কারোদের পরিবারে দুজন থাকে। মনে করো একটা দারিদ্র পরিবারে, যেখানে শুধুমাত্র রোজগার করার একজনই আছে, তার বাবা। তার বাবা কোথায় গিয়ে, যেহেতু সে দারিদ্র, তার পক্ষে নিজের গ্রামে থেকে ঠিকঠাক রোজগার হচ্ছে না। তো তখন কি করবে? তখন সে যেখানে হোক বাইরে চলে যাবে, সেখান থেকে আবার ফিরে আসবে। ফিরে এসে পরিবারকে কি জানে, একটা দারিদ্র পরিবারকে জানানো হবে যে আমাদের আমরা যে কষ্টে আছি সেটা আমাদের গুছিয়ে যাবে। আমরা একদিন সুদিন দেখবো আমাদের জীবনে, ভবিষ্যতে কোনো না কোনো এক সময়। তো এই ভেবে কি হয়, পরিবারের বাকি সদস্যরা ভাবে হয়তো সম্ভব হবে। তারা জানে তাদের জীবন দুঃখ কষ্টময়, তার সত্ত্বেও তারা কি করে, তাদের একটা কল্পনা, তাদের একটা স্বপ্ন তাদের জীবনকে যেন এগিয়ে নিয়ে যায়। এই নিয়ে আজকে আমাদের আলোচনা করব এই পথের পাঁচালীর 20 নম্বর পরিচ্ছেদের মধ্যে। আজকে যদি তোমরা এই পরিচ্ছেদটা পুরোপুরি বুঝতে চাও, তাহলে যুক্ত থাকো আমাদের স্কুল বালা ইউটিউব চ্যানেল সাকিনা ম্যামের সাথে। চলো দেখো কি আছে। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এখানে যখন প্রথম প্রথম তার বাবা হরিহর যখন কাশী থেকে আসতো, এই কাশীটা কোথায় জানো তোমরা? এই কাশী হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। তো এখানে আসতো, কি হতো, তাদের একদিন জীবন কি হবে, এই যে তারা কষ্টের মধ্যে আছে সেটা একদিন গুছিয়ে যাবে। এই অঞ্চলে অনেক রকম বিদ্যা শিখিয়া কেউ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করবে, মানে সে যথেষ্ট বিদ্যাবান ছিল। সবাই কি বলতো, সে একদিন কিছু না কিছু একটা করবে। সর্বজয়া ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে, মানে কি করবে, তার স্বামীকে ডাকবে, একটা ভালো চাকরি দেবে। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল, মানে মাসের পর মাস কাটছে, বছরের পর বছর কাটছে, অনেক দিন যেন চলে যাচ্ছে। অন্যাত্রীর মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সওয়ার সভা পণ্ডিত পদের নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না। মানে কেউ কিন্তু একটা যে তাকে যে ভালো খবর জানাবে, কেউ কিন্তু আসলো না। এখানে ঘোড়াই করে, মানে ঘোড়সওয়ার মানে ঘোড়াই করে যে এসে একটা ভালো খবর দেবে, কেউ কিন্তু আসেনি। বা আরব্য উপন্যাসের দৈত্য কোন মণি চকিত মায়া প্রাসাদ আকাশ বাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না। মানে এখানে কি হচ্ছে, আরব্য উপন্যাস মানে কি, যে আলাদিন এসে চিরাগ আমরা পড়েছি, তো সেখানের মধ্যে একটা যে জিন মানে আসবে, তাদের যে কি বলেছে এখানে দেখো, ভাঙা ঘরের যে ছাদটা আছে সেটাকে ঠিক করে দেবে, কিন্তু তাও হলো না। বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরো জীর্ণ হইতে চলিল। মানে যেই যে জানলা দরজা ছিল সেগুলি না আরো যেন খারাপ হয়ে যাচ্ছে। কড়িকাঠ আরো বুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না, তবু সে একেবারে আশা ছাড়ে নাই। মানে কি হচ্ছে, আগে যেটা ছিল এখন সেটা নেই, কিন্তু তার সত্ত্বেও তার মনের মধ্যে যেন কোনো না কোনো একটা আশা জাগ্রত আছে। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারে একটা আশার কথা এমন ভাবে বলে যেন সব ঠিক, অল্প মাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিল বলিয়া। মানে হরিহর যখনই সে বিদেশ থেকে, বিদেশ মানে কি, তখন মানে যে আমাদের গ্রাম থেকে বলো, যে কোনো একটা জায়গা থেকে বাইরে থাকা মানে তাকে বিদেশ বলা হতো। তো যখনই সে বাড়ি আসতো, সে বলতো, এমন ভাবে বলতো যেন তাদের কোনো কষ্ট নেই, অল্প মাত্র কষ্ট আছে, তাও যেন ঠিক হয়ে যাবে। কিন্তু হয় কই, কিন্তু কি হয়, কিছুই হয় না। জীবন বড় মধুময়, শুধু এই জন্য যে মাধুর্যের অনেকটাই স্বপ্ন কল্পনা দিয়া গড়া। মানে জীবনের মধ্যে কি আছে, কি দিয়ে গড়া আমাদের সব জীবনটা, একটা স্বপ্ন আছে, একটা কল্পনা আছে। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য, নাইবা থাকিল সব সময় তাহাদের পিছনে সার্থকতা, তাহারাই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মানে কি, স্বপ্ন মিথ্যা হোক না, আমাদের জীবন কষ্টময়, তার সত্ত্বেও কি আমাদের তো জীবিত থাকতে হবে, আমাদেরকে তার তো সম্মুখী হতেই হবে, আমাদেরকে তার জন্য লড়াই করতেই হবে। তাহারা আসুক জীবনে, অক্ষয় হোক তাহাদের আসন, তুচ্ছ সার্থকতা তুচ্ছ লাভ। মানে একটা সামান্য লাভের মধ্যে, একটা সামান্য একটা স্বার্থের মধ্যে তাদের জীবন যেন একটা উন্নতি হোক যেন।
এবার হরিহর যখন বিদেশে যায় তখন বলিয়া গিয়াছে এইবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়া আসিবে। মানে এবার সে কি বললো যে এখান থেকে যাবে, এখান মানে ফিরে আসবে, কিছু টাকা পয়সা সে রোজগার করার পরে তারা অন্যত্র চলে যাবে। পাড়ার এক পাশে নিকোনো পুছানো ছোট্ট ঘরের ঘর 2-3খানা, গোয়ালে হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাছা ভরা বিচালি, গোলা ভরা ধান। এখানে দেখো কি কি হবে সেখানের মধ্যে তার কল্পনা হচ্ছে, দেখো একটা একটা ছোট্ট মানে খড়ের ঘর কখানা, 2 বা 3খানা, তার মধ্যে কি থাকবে যে দুধ দেয় এমন একটা গরু থাকবে, মাছা ভরা মানে বিচালি মানে গরুদের যেসব খড় থাকে, খাবার খাদ্যগুলো যেসব থাকে সেগুলো, আর থাকবে কি গোলা ভরা ধান, আর ধানের ব্যবস্থা থাকবে সেখানে। মাঠের ধারের মোটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়া বাহিয়া যায়। মানে কি কি হবে, মানে যে মটর গাছের একটা ক্ষেত থাকবে, তার যে হাওয়াটা যেন পুরো যেন তার গন্ধতে তাদের যে বাড়ির উঠান সেটা যেন ভরে যাবে। পাখি ডাকে নীলকণ্ঠ বাবুই শ্যামা। কি কি পাখি ডাকছে দেখো এখানে, নীলকণ্ঠ বাবুই শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভাঁড়ে দোয়া এক পাত্র তাজা সোফেন কালো গায়ের দুধের সঙ্গে গরম মুড়ির ফলার খাইয়া পড়িতে বসে। মানে এখানে অপু একটু খাওয়া দাওয়া করে পড়তে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, গরিব বলিয়া কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে না। মানে কি হচ্ছে এখানে, একটা যখন দারিদ্র পরিবারে যদি কেউ অসুখে পড়ে তখন কি হয়, তাকে তো দেখার মতো তো তাদের কাছে যথাযথ ভাবে কোনো উপায় মানে সামর্থ্য থাকে না, টাকা পয়সা থাকে না, তো তাদেরকে কষ্ট তো সহ্য করতে হয়। এখানে তারা গরিব বলে যেন তাদের জন্য কেউ চিন্তাও করে না, কিছু যেন তাদেরকে গুরুত্বই দেয় না, শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, মানে শুধু কি হচ্ছে স্বপ্ন দেখছে দিন রাত সব সময়, সর্বজয়া শুধুই স্বপ্ন দেখে। তাহলে এখানে স্বপ্নটাকে দেখছে সর্বজয়া। তাহার মনে হয় এত কাল পরে সত্য সত্য একটা কিছু লাগিয়া যাইবে, মনের মধ্যে কে যেন বলে, মানে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। দুর্গা একটা ছোট্ট মানকচু কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে। মানে দুর্গা একটা কোথায় থেকে যেন একটা মানকচু নিয়ে এসেছে, সেটা যেন তার খাওয়ার ইচ্ছা হয়েছে, তার জন্য কোথায় বসে আছে, রান্নাঘরে একদম ধর্না দিয়ে বসে আছে। তাহার মা বলে তোর হলো কি দুর্গা, মানে তার মা আবার জিজ্ঞাসা করে তোর কি হলো দুর্গা, আজ কি বলে ভাত খাবি, কাল সন্ধ্যেবেলাও তো তোর জ্বর এসেছে। মানে এখানে কাল সন্ধ্যেবেলা ওর জ্বর এসেছে, এখানে দেখো তার মা আবার তাকে মনে করিয়ে দিচ্ছে। দুর্গা বলে তা হোক সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করলো, মানে কি হচ্ছে তার কাছে ওটা জ্বর না, তার এটা একটু মানে ঠান্ডা লেগেছে, শীত শীত পেয়েছে এটুকুই। তুমি এই মানকচুটা ভাতে দিয়া দুটো ভাত, মানে এই মানকচু দিয়ে দুটো ভাত তাকে তৈরি করে দেওয়ার জন্য তার মাকে বলছে। তো তাই জন্য দেখো এখানে বলেছে, তারপরে অনেক কিছু বলেছে তার মাকে। তাহার মা বলে যা অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে। মানে কি হচ্ছে এখানে কেন বলেছে, অসুখটা মনে করে একটা রাতের দিকে তার খুব জ্বর আসছে, তাকে কিছু খেতে মন যাচ্ছে না, তো আবার যখন দুপুরের সময় তার জ্বরটা একটু সেরে যাচ্ছে তখন তাকে একটু খিদে খিদে পাচ্ছে, তো তাই এখানে ও কথাই বলা হয়েছে। আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব, মানে এই দুদিন যদি তার জ্বরটা যদি সেরে যায় তাহলে কি করবে, পরশু এটা রান্না করে দেবে। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকচু তুলিয়া রাখিয়া দেয়। মানে অনেকক্ষণ অনুরোধ করার পর, অনেকক্ষণ তার মিনতি করার পর সেটা রেখে দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না, আমার ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো। মানে এখানে হচ্ছে সে নিজে নিজেই মনে মনে বলছে যে আজ খুব ভালো আছে, আজকে সে কি খাবে, এখানে বলে দিয়েছে দুখানা রুটি আর আলু ভাজা। একটু পরে হাই ওঠে, সে জানে জ্বর আসার পূর্ব লক্ষণ, মানে এখানে হাই উঠছে কি, সে বুঝতেই পারছে যে জ্বর আসার আগে এরকম হয়। তবুও সে মনকে বোঝায় হাই উঠুক, অমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না, মানে এমনি এগুলো তো হয়েই থাকে, জ্বর আর হবে না, সে নিজে নিজেই মনে মনে বলছে। ক্রমে শীত করে, রোদে গিয়া বসিতে ইচ্ছা হয়, সে রোদে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীত বোধই হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার, জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি। মানে সে বলতে চাইছে যে এটা একটা স্বাভাবিক, এটা একটা শরীরের মধ্যে হয়ে থাকে, এর সঙ্গে জ্বরের কোনো সম্পর্ক নেই।
কিন্তু কোনো প্রবোধ খাটে না। রৌদ্র না পড়িতে পড়িতে জ্বর আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। মানে কি হচ্ছে, সে এমন ভাবে বসতে চাইছে কেউ না তাকে জানতে পারে যে তার জ্বর এসেছে, তো সে নিজেকে শুধু বোঝাচ্ছে যে, কিন্তু সে সহ্য করতে পারছে, তার কারণে কি হচ্ছে, রোদ জেগেই বসছে। তাহার মন হু করে ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। আবার সে ভাবছে যে আমি মনে মনে করছি বলেই আমার জ্বর জ্বর ফিল হচ্ছে, কিন্তু আসলে আমার জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ভরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। মানে কি হচ্ছে, এখানে যে রাঙা রোদটা কোথায় পড়ছে, শ্যাওলা ধরা পাঁচিল, মানে সেখানে গিয়ে পড়ছে। তারপরে বৈকালের ছায়া কি হচ্ছে, ঘন হয়। দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। দুর্গা কি ভাবছে, আমি যদি অন্য কিছু ভাবি, এসব নিয়ে না ভাবি, তাহলে আমার জ্বরটা কি হবে, চলে যাবে। অপুকে বলে, বস দেখি একটু আমার কাছে, আই গল্প করি। এখানে দুর্গা অপুকে বলছে, আমার পাশে বস, একটু গল্প করি দুজনে। একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে ও অপু মতলব আটিয়া শেষ রাত্রে পিছনে সেজো ঠাকুরনদের বাগানে তাল কুড়াইতে গিয়াছিল। মানে একটা মানে কি হচ্ছে, এখানে বলেই দিয়েছে যে একদিন বছর ঘন বর্ষার রাতে কোথায় গিয়েছিল, সেই সেজো ঠাকুরনদের সেই বাগানে কি কুড়াতে, তাল। হঠাৎ দুর্গার পায়ে পট করিয়া এক কাঁটা ফুটিয়া গেল। মানে কি হলো, সেখানে কি হলো, দুর্গার পায়ে একটা কাঁটা ফুটে গেল। যন্ত্রণায় পিছু হাঁটিয়া বা পা খানা যেখানে রাখিল, সে বা পায়েও পট করিয়া আর একটা, মানে যেই পাটাই রাখছে সেই পায়ে একটা কাঁটা কি হচ্ছে, ফুটে যাচ্ছে। সকালবেলা দেখা গেল পাছে রাত্রে উহারা কেহ তাল কুড়াইয়া লয়, এজন্য সতু তাল তালার পথে সোজা করিয়া সারি সারি বেল কাটা পুতিয়া রাখিয়াছে। মানে কি হচ্ছে, কি করে যখনই তাল পড়ে তো কেউ না কেউ কুড়িয়ে নেয়, বিশেষ করে দুর্গার অপু যাবে, তো সেই ভেবে সতু কি করেছে, আগে থেকেই বেল কাটা পুঁতে রেখেছিল। আর একদিন যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়ো বাঙাল মুসলমান একটা বড় রং ঢং করা কাঁচ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে। মানে একজন কি হলো, আগেকার দিনে এগুলো হয়ে থাকতো যে গ্রামের দিকে বিশেষ করে কোনো না কোনো একটা জিনিস নিয়ে, বাঁদর বলো ভাল্লুক বলো, নিয়ে সব খেলা দেখাতে আসতো। তো এইখানে এসেছিল একজন বাঙাল মুসলমান, একটা বক্স নিয়ে এসেছিল। ওপাড়ার জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল, দুর্গা পাশেই দাঁড়িয়েছিল। মানে কি হচ্ছে, এখানে খেলা দেখানো হচ্ছিল, দুর্গা তার পাশেই দাঁড়িয়েছিল। তাহার পয়সা ছিল না। কার পয়সা ছিল না, দুর্গার পয়সা ছিল না। আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে এক চোখের মধ্যে চোখ দিয়ে কি সব দেখিতেছিল। মানে একটা বক্স ছিল, সেইখানে মনে করো একটা যে এরকম থাকে, সেখানে সবাই মুখ দিয়ে এইভাবে দেখছিল কিছু একটা। তো কি দেখছিল, বুড়ো মুসলমানটি বাক্স বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, আজ বিবিকা রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চোখ হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞেস করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে। মানে একজন একজন করে দেখছিল, তো যখনই কেউ দেখে সরিয়ে যাচ্ছে তখনই দুর্গা তাকে জিজ্ঞাসা করছে, কি দেখলি ওর মধ্যে, সব সত্যিকারের। তার মধ্যে আবার প্রশ্ন করছে, সব যেগুলো দেখছি ওগুলো কি সব সত্যিকারের। সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে, তাহারা বলিতে পারে না। কি সে সব, মানে তারা যে দেখছে তারা যেন নিজেরাই যেন অবাক হয়ে গেছে। ছোট তো একটা বাচ্চারা দেখলে তারা দেখবে খুবই আনন্দ পায়, তো তাদের কাছে মনে হচ্ছে ওইগুলো যেন একটা অবাক করার বিষয়। সকলের দেখা একে একে হইয়া গেল। মানে যারা মানে ছিল, যেসব শিশুরা ছিল, বাচ্চারা ছিল, ছেলে মেয়ে সকলে, তারা সবাই এক এক করে দেখা হয়ে গেল। দুর্গা চলিয়া যাইতেছিল, বুড়ো মুসলমানটি বলিল, দেখবে না খুকি। মানে এখানে মানে আবার যে দেখাচ্ছে সে আবার দেখো দুর্গাকে জিজ্ঞাসা করছে, দেখবে না খুকি। দুর্গা ঘাড় নাড়িয়ে বলিল, না আমার কাছে পয়সা নেই। মানে এখানে তো সে তো খুবই গরিব পরিবার থেকে আসছে, তো তার কাছে পয়সা নেই। লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে নাও, পয়সা লাগবে না। মানে এখানে দেখো লোকটি আবার তাকে কি বলছে, যে দেখো পয়সা লাগবে না। দুর্গা একটু লজ্জা হইয়াছিল, মুখে বলিল না, কিন্তু আগ্রহ কৌতূহলে তাহার বুকের মধ্যে টিপ টিপ ডিপ ডিপ করিয়া উঠিল। মানে তার মুখে না হতে পারে, কিন্তু তার মন চাইছিল দেখার জন্য। লোকটি বলিল, এসো এসো, দোষ কি, এসো দেখো। মানে লোকটি কি বলছে, তাকে আসতে বলছে।
দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবু সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। মানে সে আসলো কিন্তু সাহস করে যে দেখবে সেটা তার হচ্ছে না। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। মানে যে একটা নল আছে তাকে বলছে যে ওইখান থেকে দেখতে বলছে। কাকে? দুর্গাকে। দুর্গা মাথায় উড়ন্ত চুলের গোছা পাশে সরাইয়া দিয়ে চাহিয়া দেখিল, মানে যে চুলটাকে সরিয়ে সে দেখলো। পরে 10 মিনিটের কথা সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়, মানে সে বর্ণনাই করতে পারছে না যে কি করে দেখা যায়, এইসব জিনিসগুলো কিভাবে সম্ভব। কত সাহেব মেম, ঘর বাড়ি, যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। মানে কত কি আছে ওর মধ্যে, সে বর্ণনাই করতে পারছে না। কি জিনিসই সে দেখিয়াছিল, মানে কি সব যে অদ্ভুত সে বলতেই পারছে না। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। মানে কি হচ্ছে, তাকে একটা দেখবে কোনো জিনিস যখন দেখি আমরা যখন ছোট থাকি কি হয়, নিচে দেখবো আমার যে ভাই থাকে বোন থাকে তাকেও দেখানোর আমার ইচ্ছা করে, কিন্তু এখানে তার দেখানো হচ্ছে কারণ তাকে খুঁজে পায়নি। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জোরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়। মানে এবার কি হচ্ছে, তার একটু জোর জোর লাগছে, এবার তার জন্য সে সহ্য করতে না পেরে কি করলো, ঘরের মধ্যে কাঁথা জড়িয়ে শুয়ে পড়লো। আজকাল বাবা বাড়ি নাই, অপুকে আর খুঁজিয়া মেলে না। মানে কি হচ্ছে, এখানে বাবা না থাকলে কি করে, অপুকে আর পড়তে হবে না, সে মানে পুরো একদম গ্রামে ঘুরে বেড়ায়। বই দপ্তরে গুণ ধরিবার জোগাড় হইয়াছে, মানে যে বইগুলো যেগুলো পড়তো সেগুলো এবার কি হচ্ছে, গুণ ধরে যাবে। সকালবেলা সেই যে এক পুটুলি কড়ি লইয়া বাহির হয়, আর ফেরে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। মানে সকাল হলে কি হলে তার থলির মধ্যে যে কড়ি থাকে সেগুলো নিয়ে বেরোয়, আর ফেরে কখন, সেই খাওয়ার সময়। তার মা বউকে ছেলে না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকেই উঠলো। মানে কি হচ্ছে, তার লেখাপড়া আর নেই। এবার বাড়ি এলে সব কথা বলে দেব। দেখো এখন তুমি এখানে কাকে কাকে বলে দেবে বলছি, তার বাবাকে। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, মানে এবার বই নিয়ে বসে। বইগুলো খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মা। মানে যেসব আগে দেয় পান খাই যখন খয়ের লাগে, তো ওইগুলো বলে তার মায়ের থেকে সে চাইলো। আমি দোয়াতের কালিতে দেব, কারণ আগে তো এইসব পেন ছিল না, তো কি হতো, দোয়াতের যে কালি থাকতো সেটাকে নিয়ে লিখতে হতো। পরে সে বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়, মানে সেগুলোকে আবার কি করতো, লেখার পর শুকাতে দিতে হতো। শুকাইয়া গেলে খয়ের ভেজানো কালি চকচক করে। অপু মহা খুশি সহিত সেদিকে চাইয়া থাকে। মানে যখন সেগুলো খুবই চকচক করে, অপুর মনের মধ্যে কি হয়, খুবই খুশি সৃষ্টি হয়। ভাবে আর একটু খয়ের দেব কাল থেকে, ও কি চকচক করছে দেখো একবার। মানে ওগুলো খুবই চকচক করছে, সে নিজে নিজেই যেন সেই পাগল হয়ে যাচ্ছে। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালি দোয়াতে দেয়। মানে মায়ের থেকে মায়ের চক্ষু এড়িয়ে সে কি করলো, একটা খয়ের নিল, সেটা কোথায় দিল, দোয়াতের কালিতে। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জলজল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত এদিকে চাহিয়া থাকে। মানে ওটা আরো কত চকচক করছে সেটা দেখার জন্য সে ওদিকেই তাকিয়ে থাকে। মনে 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 হয়, আচ্ছা যদি আর একটু দিয়ে আবার সেভাবে এর মানে খয়ের পরিমাণ যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কতটা চকচক করবে। একদিন মার কাছে ধরা পড়িয়া যায়, মানে একদিন তার মা জানতে পেরে যায়। মা বলে, ছেলের লেখার সঙ্গে খোঁজ নাই, কেবল ঢেলা 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 খয়ের রোজ দরকার, রেখে দেখে দে রে রেখে দেখ রে। মানে কি বলছে এখানে দেখো, এবার তার মা জানতে পেরে গেছে, তো এবার তাকে তো আর ব্যবহার করতে দেবে না, এবার কি বলছে, ওটা রেখে দিতে বলছে তাকে। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি। আবার তার মাকে সে বলছে, খয়ের না নিলে কালি কি করে হবে, আমি বুঝি এমনি এমনি। অপু মানে তারপরে দেখো এখানে আমি বুঝি এমনি এমনি নিয়েছি, এরকম একটা বলতে চাইছে। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া
ফেলিয়াছে। মন্ত্রী বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যায়। রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা মনের মধ্যে দস্যুর হাতে পড়েন। ঘোর যুদ্ধ হয়ে পড়ে রাজকুমারীর মৃতদেহ নদীর তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরে বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। মানে কিছু একটা সে গল্প লিখেছে, দেখো গল্পটা ঠিক সেই যে যাত্রা হয়েছিল তার সঙ্গে দেখো যেন একটা মিলিত ভাবেই লিখেছে যেন। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের রবে বরে পুনর্জীবন প্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনা গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে মূলত কোনো অংশেই পৃথক নয়। মানে যে যাত্রা দেখেছিল পুরো একই, যেন এর সঙ্গে কোনো পার্থক্য নেই। দপ্তরে একখানা বই আছে, বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। মানে কে লিখেছে এটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুরানো বই, তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে একখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। মানে তার বাবা কি করে, যখনই কোথাও যায় তার ছেলের জন্য কিছু না কিছু একটা বই নিয়েই আসে। বইখানাতে যাহাদের গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষক পুত্র রস্কো বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজ গণিতের চর্চা করিত। এখানে দেখো সে দেখো হাটে যখন আলু বিক্রি করতে পাঠায়, যখন যে কৃষক থাকে, কৃষক পুত্রের নাম, কৃষকের নাম কি, তার ছেলের নাম কৃষকের রস্কো, কি করে তখন বেড়ার ধারে বসে বসে কি করে বীজ গণিতের চর্চা করত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোঁতা আল দিয়া অঙ্ক কষিত। মানে তার কাছে কি ছিল না, তার কাছে কোনো কাগজ ছিল না। মেষ পালক ডুবালো ইতস্তত সঞ্চরণশীল মেষ দলকে যদিশ্চ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলায় বসিয়া ভূচিত্র পাঠে মগ্ন থাকিত, সেরকম হইতে চায়। মানে যেই সব জিনিসগুলো সে বইয়ের মধ্যে পড়ে সেইগুলোই তার ইচ্ছা হয় সে যেন সেগুলোই হবে। বীজগণিত কি জিনিস, তার মধ্যে একটা প্রশ্ন আছে, বীজগণিত আবার কি? সে বীজগণিত পড়িতে চায় রস্কের মতো। মানে কার মতো পড়তে চায়? সেই রস্কের মতো সে বীজগণিত পড়তে চায়। সে এই হাতের লেখা লিখিতে চায় না। মানে যেটা তাকে পড়ানো হচ্ছে তাকে সেগুলো ভালো লাগে না। ধারাপাত কি শুভঙ্কারী এসব তাহার ভালো লাগে না। মানে এসব পড়তে তার মোটেও ইচ্ছা করে না। ওই রকম নির্জন গাছতলায় বনের ছয় কি বেড়ার ধারে বসে আছে ভূচিত্র জিনিসটা কি, এই ভূচিত্র জিনিসটা কি সে আবার ভাবছে। পাতিয়া পড়িবে, বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে, ওই রকম মানে ওই সব জিনিস সে পড়তে চায়। কে? অপু। কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র, কোথায় বা বীজগণিত, কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? নামটা এখানে শুধু কড়ি কষার আর্যা আর তৃতীয়, মানে এখানে কি করতে হয় তাকে, ওই যে কড়ি দিয়ে যে সব অঙ্কগুলো থাকে সেগুলো করতে হয়, যে তিনের নামটা সেগুলো পড়তে হয়। মা বকিলে কি হইবে, যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই। মানে তার মা তাকে বকা দিক না, যেগুলো সে পড়তে চায় সেগুলো তো এখানে নেই। তাহলে আমাদের এই পরিচ্ছেদটা এই পর্যন্তই সমাপ্ত হলো। যে বাকি যেসব পরিচ্ছেদগুলো আছে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো। আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।